আর কিছুক্ষণের মধ্যে শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি শুরু হবে। ৩৭ নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে তা তালিকায় আগে তুলে আনা হয়েছে। সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডে 1 থেকে 5 নম্বর মামলার পর 35 নম্বর মামলা, তারপর 16 নম্বর মামলা, তারপরে 36 এবং 37 নম্বর মামলা। অর্থাৎ 36 নম্বর মামলা জয় গোস্বামীর করা মামলা, 37 নম্বর মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা। অর্থাৎ যথেষ্ট অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলা ক্রমতালিকায় উপরে তুলে আনা হয়েছে। এই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। যখন পৌঁছেছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা কি শেষ? জল্পনা জোরালো করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম। এর জন্য কংগ্রেসের ঘাড়েই দায় ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আইএসএফ এর সঙ্গে আলোচনা কার্যত চূড়ান্ত বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর অন্যদিকে সম্ভাবনার সমস্ত দরজা খোলা রেখেছেন হুমায়ুন কবির। কংগ্রেসের মুশকিল হচ্ছে কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট কি তবে হচ্ছে না? কার্যত সেরকমটাই স্পষ্ট করে কংগ্রেসের থেকে হাত গুটিয়ে নিল সিপিএম, আর তার দায় পুরোপুরি কংগ্রেসের ঘাড়েই ঠেলেছেন মোহাম্মদ সেলিম। আমরা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে বলে যখন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর্যায়ে আছে তখন বলে আমরা লড়বো। আমরা কালকে জানলাম যে গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে, কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে। এদিকে জোটের দরজা খুলে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। নিউ টাউনের হোটেলে তার সঙ্গে আলোচনাও সেরেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আপনারা শুনেছেন যে সেলিম সাহেবের সঙ্গে আমার এক দফায় আলোচনা হয়েছে, কিন্তু আরও একাধিকবার আলোচনা হয়েছে, সেটা আপনারা কেউ জানেন না। এদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির কি বলছেন, সিপিএমের সঙ্গে অনেকবার কথা হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে, আমি তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করাটাই আমাদের কাজ। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের জোট হোক না হোক, তাদের বৈঠক অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার, জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেব। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে, আমি হেলিকপ্টার চড়বো। ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন। সিপিএম এর দাবি আইএসএফ এর সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। ইতিমধ্যে আইএসএফ এর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত বামেদের কাছে পৌঁছে দিয়েছি। এবার অপেক্ষা করছি উত্তরের, ইয়েস অর নো, এই দুটোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একাধিকবার কংগ্রেসকেও চিঠি করেছি, কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টি এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। তাহলে শেষ অবধি কার সঙ্গে জোট হবে? সিপিএম কি আইএসএফ এবং হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে? তাতে কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড না। সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন, এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোন মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আর মাত্র কমাস পরেই বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে তা নিয়ে জল্পনা চলছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন বরানগরের সাধারণ মানুষ? ভোটারদের কাছে পৌঁছলো এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। জিতলে হতে পারে বিজেপি জিতেছে, হারলে প্রত্যেকটা রাজ্যের মানুষ হেরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে ভোট হবে, সেই ভোটে আমরা হেসে জিতব। এর মধ্যে দিয়ে যে মানুষের জীবনধারার উন্নয়ন হবে না, এটাও তো মানুষ বুঝছেন। আমরা চলে এসেছি বরানগর বিধানসভায়। অনেক বড় এই বিধানসভা, 38টা ওয়ার্ড আছে এর মধ্যে। আমরা ঘুরবো, এলাকাবাসীর সঙ্গে কথা বলবো, রাজনৈতিক নেতা কর্মী তাদের সাথে কথা বলবো, সবার সঙ্গেই আলাপ আলোচনা করে বুঝতে চেষ্টা করবো কেমন আছে এখানকার মানুষ। প্রার্থী যারা আসছে তারা শুধু ভোটের সময় দেখতে পাচ্ছি। আমি যদি প্রবলেম থাকে আমি সেটা ফেস করব এবং সেটা সলিউশন বের করব। প্রচুর কাজ করেছে, আগে যা ছিল সেরকমই আছে, তো মানুষ এখন আশায় আছে নতুন কিছু একটা পাওয়ার। দীর্ঘ সময় বরানগর ছিল বামেদের দখলে। 1951 থেকে 71 দীর্ঘ সময় এখানে বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
আজকে সেই বরানগর তৃণমূলের দখলে, পৌরসভা পুরো বোর্ড তাদের দখলে। আমরা বলেছিলাম নিকাশি ব্যবস্থা, খোলা নর্দমা আর পানীয় জলের লড়াই হবে। রাস্তাঘাট তো খুবই ভালো, রাস্তাঘাট তো না, খাস্তা কচুরি হয়ে গেছে। রাস্তার সমস্যা বরানগরে ইনফ্যাক্ট এখন আর তেমন নেই। বৃষ্টি হলে ব্যাপকভাবে জল জমে। জল নিকাশির ব্যবস্থা কাজ চলছে। এই সরকার আসার পরে তো এরকম কোনো প্রচেষ্টাও আমরা দেখি। 11 সালের পর থেকে এখানে বরানগরবাসী প্রকৃত উন্নয়ন দেখতে পাচ্ছে। এখন আবার সেই কঙ্কাল সারের ওপর আবার পট্টি পড়াচ্ছে সবাই, পট্টি দেখে খুশি হয়ে যাবে আবার 5 বছরের জন্য। শতকরা 80% মানুষকে পানীয় জল কিনে খেতে হয়। আমাদের যে পরিষেবা জলের সেটা যথেষ্ট ভালো, মানুষ ইউজ করেন। পানীয় জলটা কিনে খাওয়াটা দস্তুর মনে করেছে, তাদের মনে এটা নিয়ে বিরাট কোনো ক্ষোভ নেই, উষ্মা নেই। কল ছিল, জল ছিল না, এটা আমাদের একদম অভিজ্ঞতা। আজকে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি কিন্তু জল পাওয়া যায়। কিছু কিছু পকেটসে এখনো আছে, সেটাও কিন্তু এখানে জিওগ্রাফিক্যাল কন্ডিশনের জন্য এটার কাজ কিন্তু চলছে। 30 টাকায় 20 লিটারের জলের বোতল, সেই জলটাও তোলা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মাটি থেকে বোরিং করে। কলটা বসিয়ে তো লাভ নেই যদি নিচে জল না থাকে। 11 সালের পর থেকে এখানে বরানগরবাসী প্রকৃত উন্নয়ন দেখতে পাচ্ছে। লোককে আই ওয়াশ করার জন্য আমি এখানে কাজ করতে আসিনি, রাজনীতি করতে আসিনি। বরানগরে অন্তত গত 15 বছরে 30টার ওপরে পুকুর ওরা বুঝিয়ে ফেলে। এদের শুধু টাকা চাই, এরা রাজনীতির অন্য কোনো উদ্দেশ্য না। এতই ওনার যদি চিন্তা থাকতো বরানগর নিয়ে, তাহলে উনি হেরে যাওয়ার পরে পালিয়ে যেতেন না, উনি থেকে কাজ করার চেষ্টা করতেন। কিন্তু উনি আসেন ওই 2-4টে খুঁত ধরতে। 2010 সাল 11 সালের পর থেকে আমি ধীরে ধীরে উন্নতি দেখেছি হসপিটালটা। একদম না, গত বছর আমার শাশুড়িকে নিয়ে আমি তো প্রত্যেকটা হসপিটালে ঘুরে ঘুরে বেরিয়েছি, কোনো জায়গায় অ্যাডমিট করতে পারিনি, তিনি মারাও গেলেন রাস্তায়। এত বড় একটা প্রতিষ্ঠান এইরকম ভাবে পড়ে আছে, সমাজ বিরোধীদের ডেরা, সমাজ বিরোধীদের টেকা। হসপিটালের ভেতরে যদি কখনো বিস্ফোরণ হয় আপনি অবাক হবেন। হসপিটালে ডাক্তাররা আজকে সুরক্ষিত না, নার্সরা সুরক্ষিত না। পয়সা দিলে তবেই সিট পাবেন, পয়সা ছাড়া সিট পাওয়া এখন একেবারে মুশকিল। বাম আমলে যতগুলো স্বাস্থ্য পরিকাঠামো কেন্দ্র তৈরি হয়েছিল গ্রামীণ ক্ষেত্রে, সবগুলো আজকে সমাজ বিরোধীদের আখড়া। বাম জামানা ছিল এখানে বন্ধা জামানা। এই অঞ্চলে কোনো সমাজ বিরোধী অত্যাচার নেই। এখানে এত বেশি শৃঙ্খল একটা সামাজিক ব্যবস্থা হয়ে গেছে, আমার কাছে তো লোকালি কোনো কমপ্লেন আসেনি। আজকের প্রজন্মের কাছে কোনো কাজ নেই, ফলে আপনি সব পাড়ায় দেখবেন সিন্ডিকেট। কাজকর্মের অবস্থা খুবই খারাপ। ইয়ং জেনারেশনের কাছে না কাজ আছে, না সঠিক শিক্ষার পরিকাঠামো। শিক্ষা ব্যবস্থা একদম ছোলায় উঠিয়ে রেখে দিয়েছে। এখানে তো শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এই রাজ্যে বসবাস করা তো খুব দুষ্কর হয়ে গেছে। না, কাজের সুযোগ নেই সেটা ঠিক নয়, কাজ সবাই করছে। যদি কারো বাই চয়েস কেউ বাইরে যেতে চায়, বাইরে যাবে। গ্যারান্টি, ওভার গ্যারান্টি। এই বছর যদি আবার তৃণমূল আসছে, আমাদের সাধারণ মানুষের বুকের মধ্যে বিশাল বড় বল্লমের খোঁচা মারবে। আমি যদি প্রবলেম থাকে আমি সেটা ফেস করব এবং সেটা সলিউশন বের করব। সারাটা ওনার সময়ের অপেক্ষা। ধর্ম মানুষ পালন করেন বিশ্বাস করে, কিন্তু মানুষ ক্ষান্ত কাজ করে, সেই কাজ নেই, খাদ্য নেই। দেশে 90,000, আমাদের রাজ্যে 8,000-এর বেশি স্কুল বন্ধ, শিক্ষা নেই। আশা করি আর 2 মাসের মধ্যে সেইগুলো কিন্তু কেটার করা যাবে। সবকিছু শেষে গিয়ে আমরা আসলে বোকাই হচ্ছি, জনগণকে জাস্ট একটা পাপেট হিসেবে ইউজ করে। কথার পিঠে কথা হলো অনেক, সবই শুনলেন আপনারা, সবই দেখলেন। এর মধ্যে কোনটা কড়া কোনটা মিঠে আপনারা বিচার করবেন। আজ আমি এখান থেকে আমার সফর শেষ করছি। আমি আশা করব 2026-এর বিধানসভা নির্বাচন হবে শান্তিপূর্ণ। দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।